সুপ্রিয় দর্শক, স্বাগত ওএসএস এই সময়। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাকুল চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিবুল আলম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরু করবো আজকের আলোচনাটা। আমরা বিষয়ে রেখেছি, আজকে আমরা খবর হিসাবে দেখেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে। এই জন্য আমি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং আইনজীবীকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। ব্যারিস্টার তানজিবুল যদি শুরু করেন যে এরকম একটা আইনের কেন দরকার হলো বলে মনে করেন? আমি জানি যে আইসিটি আইন যখন হয় বা যখন সংশোধন হয়, আপনি আইসিটি আইন নিয়ে অনেক কাজ করেছেন এবং মামলার মধ্যেও আছেন, কিন্তু তার সত্ত্বেও আমরা কেন ডিজিটাল আইনের সম্ভাবনা দেখছি, বা মন্ত্রিসভার এখনো ওঠে নাই কিন্তু আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হচ্ছে এটা নিয়ে নানা খবরাখবর আমরা পাচ্ছি। নিশ্চয়ই আপনিও ফলো করছেন, এটা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। বর্তমানে আমাদের একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন একটা আছে, কিন্তু ওই আইনটা আসলে যখন 2000 সালে আপনার একটা ফার্স্ট ড্রাফট করা হয় তখন আমি জড়িত ছিলাম। পরবর্তীতে আপনার অনেকদিন পরে, প্রায় 5 বছর অপেক্ষা করার পরে 2006 সালে এটা পাস হয়। কিন্তু যে ওই সময় আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল আইনটা করার পিছনে, সেটা ছিল যে ডিজিটাল সিগনেচার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক যে সিগনেচারগুলো আছে সেগুলো তখনকার প্রচলিত আইনে ওইটার কোনো আইনগত বৈধতা ছিল না কিংবা আইনগত রিকগনিশন ছিল না। তো তার ফলে যেটা একটা আনসার্টেনিটি তৈরি হয়েছিল, বিশেষত আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশনে, কারণ ব্যাংকগুলোতে ওই সময় সবকিছু আপনার ইলেকট্রনিক ফরম্যাটে চলে গিয়েছিল। আপনারা জানেন যে ব্যাংকের অ্যাকাউন্টটা সবসময় মেনটেন করা হয় আদিকাল থেকে একটা লেজারে, ওইটাকে বলে ব্যাংকার্স বুক। তো আপনার প্রায় 150 বছরের পুরনো একটা আইন আছে, ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট নামে একটা আইন আছে। সেখানে বলা আছে যে ব্যাংকের যে বইটা থাকবে, আপনার লেজারটা, ওইখানে যে অ্যামাউন্টটা উল্লেখ থাকবে ওই পার্টিকুলার অ্যাকাউন্টে ওই টাকাটাই ছিল বলে ধরে নেওয়া হবে। তো সেই জন্য আপনারা জানেন, যারা ব্যাংকের সাথে পরিচিত তারা জানেন, দিনের শেষে প্রত্যেক দিন কোনো অফিসার বাসায় যেতে পারতেন না তার লেজার না মিলে। এখন ধরেন যখন ডিজিটাল যুগ চলে আসলো, তখন সবগুলো ব্যাংক তাদের এই প্রচলিত লেজার বাদ দিয়ে ওরা সব ইলেকট্রনিক ফরম্যাটে চলে গেল, এবং দুই ব্যাংকের মধ্যে যে যোগাযোগটা কিংবা সেন্ট্রাল যে কমিউনিকেশনটা, সেগুলোর আপনার নেটিং সিস্টেমটাও এরকম ইলেকট্রনিক ফরম্যাটে হওয়া শুরু করলো। তখন প্রশ্ন আসলো যে এই ইলেকট্রনিক ফরম্যাটে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, যদি কখনো ডিসপিউট হয় তাহলে ওইটার বৈধতা কিভাবে প্রমাণিত হবে? তো ওইটার বৈধতা দেওয়ার জন্য এবং ইলেকট্রনিক ট্রানজ্যাকশনকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য ওই আইনটা মূলত করা হয়েছিল। যে মানুষ এতদিন পর্যন্ত আইন ছিল যে আপনি যদি নিজে কলম দিয়ে কিংবা হাতের আঙ্গুল দিয়ে স্বাক্ষর করেন তখনই ওই ডকুমেন্টটাকে আপনার বলে গণ্য করা হবে। কিন্তু আপনি যদি ইলেকট্রনিক্যালি কোনো জিনিস সিগনেচার করেন কিংবা ইমেইলে যদি কোনো জিনিস কমিউনিকেট করেন, একটা জিনিসের অর্ডার করেন, কিন্তু সেটা যখন সাপ্লাই আসলো আপনি বলেন আমি এটা নিব না, তখন তো আপনার ইলেকট্রনিক ফরম্যাটে যে সিগনেচারটা করেছেন সেটার বৈধতাটা আপনি কিভাবে প্রমাণ করবেন? তো ওই বিষয়টা আইনগত একটা ভিত্তি দেওয়ার জন্য মূলত আইনটা হয়েছিল। যখন ওই আইনটা তখন হয়, তখন একটা জিনিস সবাই আলোচনা করছিলেন, সেটা হচ্ছে যে পেনাল কোডে যেসব বিধানগুলো আছে সেগুলোর সাথে আপনার কম্পিউটার রিলেটেড যে অফেন্সগুলো হচ্ছে কিংবা ওয়েবসাইট, ওই সময় ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনাগুলো হচ্ছিল, ওইটা পেনাল কোডের কোনো আইন দ্বারা আপনার গভর্ন হচ্ছিল না, কারণ পেনাল কোডটা অনেক পুরনো। তখন ওই তারই প্রেক্ষিতে যেহেতু ডিজিটাল সিগনেচারের জন্য একটা আইন হচ্ছে, এটার সাথে অফেন্সগুলোও দিয়ে দেওয়া হয়েছিল। অফেন্সগুলো ছিল শুধুমাত্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে অফেন্সগুলো করা হয়। এখন আমরা সবাই একটা সেকশন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সেকশন 57 নিয়ে। আমি সেটা বলছিলাম যে আইনটা হলো একটা উদ্দেশ্যে, কিন্তু তার সমালোচনাটা হলো অন্য একটা কারণে। অ্যাবসলিউটলি। বাট 57 ধারাটা যদিও নটোরিয়াস হয়ে গেছে, কিন্তু প্রকৃত প্রথমে যখন আইনটা করা হয় তখন কিন্তু 57 ধারার সাথেও আপনি দেখবেন 57 মোট এখানে 11টা অধ্যায় আছে, এর মধ্যে 8 নম্বর অধ্যায় হচ্ছে অফেন্সের অধ্যায়টা। তো ওইখানে আপনার 57 ধারার আগে পিছু 54 ধারা থেকে আসলে অফেন্সের বর্ণনা শুরু। কম্পিউটারে হ্যাকিং করা, আপনার পাসওয়ার্ড চুরি করা, তারপর আপনার কম্পিউটারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটাকে একটা অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং তখন যেটা ছিল সেটা হচ্ছে যে এই অপরাধগুলো যাতে করে একটা বিশেষ ট্রাইব্যুনালে যারা কম্পিউটার বিষয়ে জ্ঞান আছে, সেরকম জ্ঞান সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন জাজের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনালে এটা বিচার হওয়ার জন্য একটা বিধান ওখানে রাখা হয়েছিল। এবং আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যেহেতু সারা বাংলাদেশে সব পুলিশ অফিসাররা কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞ না ওই সময়টাতে, এখনো অনেকে না, তো সেই জন্য এবং অফেন্সগুলো যাতে খুব কুইকলি আপনার এভিডেন্সগুলো মুছে ফেলা যায়,
তো সেই জন্য একটা স্পেশাল বিধানের কথা বলা হয়েছিল যে এটা সেন্ট্রালি ইনভেস্টিগেশনের ব্যবস্থা হবে। তো এই বিধানগুলো রেখে আইনটা করা হয়েছিল, সৎ উদ্দেশ্যে আইনটা করা হয়েছিল। কিন্তু এখন যখনই একটা আইন তৈরি করা হয় তখন ওয়ার্ডিংগুলো সবসময় ব্যাপক অর্থে জেনারেল ওয়ার্ড দিয়ে করা হয়। সেকশন 57টাও ছিল এরকম, যে বলা আছে যে ইলেকট্রনিক বিন্যাসে যদি এমন কেউ কোনো কিছু প্রকাশ করে যেটা মানহানিকর, মিথ্যা কিংবা অন্যকে অপরাধ করার প্রবণতায় প্ররোচিত করে কিংবা রাষ্ট্রদ্রোহিতা করে, তখন তার জন্য একটা শাস্তি বিধান করা হয়েছে। ওই বিধানটা এখন আপনার 2013 সালে এসে, এর আগে একটা সর্বোচ্চ শাস্তি আপনার 7 বছর ছিল, সেটাকে সর্বোচ্চ শাস্তি 14 বছর করে সর্বনিম্ন শাস্তি 7 বছর করা হয়েছে। এবং তার ভুক্তভোগী কিন্তু আমরা অলরেডি মানে দেখেছি যে সাংবাদিক। তো এটার প্রেক্ষিতে আপনার ইয়েটা আসছে যে আসলে এই আইনটা পরিবর্তন হওয়া দরকার। তখন আপনি দেখেন যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনটা শুধুমাত্র ডিজিটাল সিগনেচারের লিগাল রিকগনিশন দিচ্ছে, কিন্তু ইতিমধ্যে আপনার সাইবার ওয়ার্ল্ড বলেন কিংবা ডিজিটাল অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। আমরা 2006 সালে যখন আইনটা করা হয়, এটা 2006 সালে করা হলে মূলত ড্রাফটটা করা হয়েছিল 2000 সালে, তার মানে অনেক বছর আগের জিনিসটা রয়ে গেছে। জি, তখন আপনার ফেসবুক বলেন, টুইটার বলেন, এগুলো কোনো কিছু ছিল না। তখন এর মধ্যে আপনার নতুন নতুন সোশ্যাল মিডিয়া আসছে, ওখানে অনেক ধরনের অপরাধ কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। তো সেই জন্য সবার পক্ষ থেকে একটা ছিল, দাবি ছিল যে ফেসবুকে যেসব হ্যারাসমেন্টগুলো হয়, বিশেষ করে মহিলাদের যে হ্যারাসমেন্টগুলো হয় এবং পর্নোগ্রাফিক যেসব প্রলিফারেশনগুলো হয়েছে, এগুলো বন্ধ করার জন্য নতুন আইন দরকার আছে। আমি স্পেকুলারের দিকে যাবো, যে স্পেকুলার যদি আপনি একটু বলেন যে এই যে ডিজিটাল ল হচ্ছে বলে এখন আমরা যে খবরগুলো পাচ্ছি বা আইসিটি অ্যাক্টের যে কুফলগুলো পাচ্ছি, নিরাপত্তার দিক থেকে আমরা অনেক সময় মনে করি যে নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত থাকেন বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, তারা অনেক সময় ইম্পোজ করার চেষ্টা করে যে এমন একটি আইন তাদের দরকার যেটা করলে তাদের কাজের সুবিধা হয়। আপনি কি মনে করেন যে নিরাপত্তার জন্য দরকার বেশি, নাকি মানুষের মত প্রকাশের স্বাধীনতার সেটাতে হস্তক্ষেপ হয়ে যায় অনেক সময়? নিরাপত্তার জন্য এরকম আইন কতটুকু দরকার? ব্যারিস্টার তানজিম যেটা বললেন যে এটা তো এত দ্রুত পরিবর্তনশীল একটা টেকনোলজি, যেটা হয়তো কয়েক বছর আগেও আমাদের কাছে অপরিচিত ছিল। এখন আমাদের একদম শহর তো শিক্ষিত সমাজ এবং শহর তো বলা বাহুল্য এবং গ্রামাঞ্চলে পর্যন্ত চলে গেছে। আজকের পত্রিকায় আসছে বোধহয় মোবাইল ফোন পেনিট্রেশন এখন 87%, প্রতি 4 জন সদস্যের একজনের কাছে, এবং এটা আগামী কয়েক বছরের মধ্যে হয়তো 90%, 95% হয়ে যাবে। এবং আমেরিকাতে আজকে দেখলাম এটা হচ্ছে 100 জনে 103। এখন আমাদেরও যদি মাল্টিপল সিম ধরেন হয়তো সংখ্যা আরো বেশি। অথচ শিক্ষিতের হার যদি বলি বাড়ছে, কিন্তু এত তো বাড়েনি, বা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথেও এটা অনেক বেশি বেড়েছে। সুতরাং রেগুলেটরি একটা মেকানিজম থাকতেই হবে, যেখানে মিলিয়নস অফ পিপল, এবং শুধু বাংলাদেশ নয়, এখন তো আমাদের একটা মোবাইল ফোনের ফলে আমরা সারা বিশ্বের সাথে কানেক্টেড। সুতরাং আমাকে একটা ব্যক্তির প্রাইভেসি এবং একজন ব্যক্তির যে মানে তার ব্যক্তিগত জীবন এবং তার যেরকম তার একটা স্বাধীনতা থাকা দরকার, একইভাবে তাকে নিরাপত্তাও দেওয়া দরকার। এবং আমরা দেখছি যে যেমন ধরুন রাস্তাঘাটে আমাদের গাড়ি চলাচল বেড়েছে, সেই সঙ্গে অ্যাক্সিডেন্টও বাড়বে, কিন্তু তার অর্থ হচ্ছে আমাদের ট্রাফিক আইন আরও শক্ত করতে হবে। ঠিক একইভাবে আমি মনে করি যে এই নতুন প্রযুক্তি, বিশেষ করে যে আইসিটি আমরা বলছি, ইন্টারনেট বলুন, আমাদের তার সাথে যেসব ফেসবুক, টুইটার, ভাইবার এগুলো আসছে, এগুলোর সরকার, আমি বলবো যে নিয়ন্ত্রণ নয়, আমি বলবো যে সরকার যেন জননিরাপত্তার জন্য কোনো কিছু কেউ যেন হুমকি না হয়ে দাঁড়াতে, সেদিকে নজর দিতে হবে। কারণ আমরা দেখেছি উনি যেমন ওই যে মানি ট্রানজাকশনের কথা বললেন, ঠিক একইভাবে আমরা জানি যে টেররিস্ট ফাইন্যান্সিং যেটা হচ্ছে, এটাও আমাদের সাইবার স্পেসের মাধ্যমেই হচ্ছে। সেগুলোর উপরে আমাদের চোখ রাখতে হবে। আমাদের অপরাধী চক্র, তারা আমাদের ইনোসেন্ট ব্যবসায়ী বলুন বা এমনকি হয়তো সাধারণ মানুষকে তারা থ্রেট করছে, করে তারা হয়তো পয়সা আদায় করছে, এগুলো অনেক সময় আমাদের ডিটেক্ট করা কঠিন হয়ে যায়, এবং অনেক সময় লোকে এগুলো ভয়ে বা অথবা ইয়েতে তারা প্রকাশও করে না। তারপরে এই যে খুব ইম্পর্টেন্ট যেটা বললেন যে ফেসবুকের মাধ্যমে আপনার আইডেন্টিটি থেফট হয়ে যাচ্ছে। আমার নামে বাংলাদেশে হয়তো 5-6টা ইশফাক এলাহি চৌধুরী থাকতে পারে, এবং সেখানে এমন কিছু ঘটে যাচ্ছে যেটা সম্বন্ধে আমি কমপ্লিটলি জানি না, কিন্তু যখন এটা আমার
সামাজিক জীবনে আমার পারিবারিক জীবনে একটা বিরাট অশান্তির কারণ হয়ে উঠতে পারে। তো এগুলোকে আমাদের ডিটেক্ট করতেই হবে। তো এগুলোর জন্য শাস্তির দরকার, কিন্তু সেগুলো যেন আবার আমাদের মত প্রকাশের যে একটা স্বাধীনতা ছিল আমাদের থ্রু দ্য ইন্টারনেট, যেটা বলে যে অনেক সময় আমরা এটাই একমাত্র হয়তো ছিল যেখানে স্বাধীনভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারতাম। নিরাপত্তা আইন সম্পর্কে বলতে গিয়ে আইনমন্ত্রী বলেছেন যে সাইবার ক্রাইম হত্যা এবং ধর্ষণের চেয়েও বড় ধরনের অপরাধ, এবং ইনফ্যাক্ট অনেকে ভিকটিম হয়েছে, সেই জন্য সেটা ওই যে ডেঞ্জারাস এই জন্য যে অনেক ক্ষেত্রে অপরাধী বেরিয়ে যাওয়ার মানে আইনের সুযোগ। আচ্ছা, আপনি নিরাপত্তার বিষয়ে যদি আইনগত বিষয়টা একটু আপনি চিন্তা করেন, আমাদের কিন্তু 2001 সালে টেলিকমিউনিকেশন অ্যাক্টটা তৈরি করা হয়। টেলিকমিউনিকেশন অ্যাক্টে আপনার বিটিআরসির ফাংশনগুলোর মধ্যে, আমি টেলিকমিউনিকেশন অ্যাক্টের ইয়াতেও জড়িত ছিলাম, ড্রাফটিংও জড়িত ছিলাম। তো ওইখানে একটা ইয়া ছিল, ওই সময় মানুষের ব্যক্তিগত নিরাপত্তাটাকে মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে গণ্য করা হয় সারা পৃথিবীতে। তো রাইট টু প্রাইভেসিটা ভেরি ইম্পর্টেন্ট একটা রাইট, এবং ওই 2001 সালে টেলিকমিউনিকেশন অ্যাক্টে আপনার বলে দেওয়া হয়েছিল যে মানুষের ব্যক্তিগত যে নিরাপত্তাটা ঢুকে আছে কিংবা রাইট টু প্রাইভেসিটা সেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিটিআরসির। হ্যাঁ, এখন 111-এর পরে আসলে কনসেপ্ট অফ রাইট টু প্রাইভেসি এবং সিকিউরিটি ভিসাভিস সিকিউরিটি কিংবা স্টেট সিকিউরিটির ক্ষেত্রে মানুষের মানে কনসেপ্টটা পুরোটা উল্টে গেছে। তখন পরবর্তীতে বাংলাদেশ সরকার যেটা করেছিল সেটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন অ্যাক্টের ওই অংশটা বাদ দিয়ে দিয়েছে, মানুষের প্রাইভেসি রক্ষা করাটা এখন বিটিআরসি ফাংশনের মধ্যে পড়ে না। এবং আরো যেটা করেছে সেটা হচ্ছে আপনার 97 ক নামে একটা নতুন আপনার ধারা যুক্ত করেছে। সেটা বলা হয়েছে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ল এনফোর্সিং এজেন্সি যে কারো কথোপকথন ট্যাপ করতে পারে। হ্যাঁ, এবং এটা আইনি ধারাতে আইনগত করে দেওয়া হয়েছে, ছিল না। যদি নিরাপত্তা রক্ষার জন্য মানুষের প্রাইভেসি কতটুকু ক্ষতিগ্রস্ত করা, এটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতেই এটা একটা বিরাট ডিবেটেবল ইস্যু। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে প্রাইভেসি এবং ব্যক্তিগত ইয়েকে সাংঘাতিকভাবে তারা তাদের আপহোল্ড করে রাখে এবং কনস্টিটিউশন আপহোল্ডস দ্যাট। কিন্তু এখন হোমল্যান্ড সিকিউরিটি যে 9/11-এর পরে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে টেররিস্ট ইয়ের ফলে এখন হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে তারা অনেক অধিকার দিয়েছে তাদেরকে নজরদারি করা। এখন নজরদারিটা ঠিক কতটুকু হবে এটা নিয়ে কিন্তু ডিবেট ওখানেও চলছে। কিছু কিছু ক্ষেত্রে ট্যাপিং হয়েছিল, সেগুলো আবার ব্যাকফায়ার করেছে, তারা যখন জেনে ফেলেছে যে এটা হচ্ছে। একটা জিনিস আপনি যদি প্রশ্নটা এইভাবে করেন যে কোনটা বেশি জরুরি, যে এটা আনসার তো সবাই জানে, বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি ইন দ্য নেম অফ সিকিউরিটি, হ্যাঁ, আপনি মানুষের এই অধিকারটুকু কতটুকু খর্ব করবেন। আমি সেটা আমার নিরাপত্তা রক্ষা করতে চান, খুব ভালো, আমি খুব খুশি। আমার নিরাপত্তা দেখতে গিয়ে আপনি আমার কথা বলার স্বাধীনতা হস্তক্ষেপ করবেন, আমার ব্যক্তিগত সেটা অন্যায় হবে। এটা কোনো কোনো সময় করা যাবে। এই বিষয়ে আমি মজার একটা অবজারভেশন দিয়েছি, ইনফ্যাক্ট আপনার ইউএস সুপ্রিম কোর্টেও বিষয়টা উঠেছিল তখন, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেও বিষয়টা উঠেছে। সেটা হাউ ডু ইউ স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন দিস টু কম্পিটিং ডিমান্ড। সেটা হচ্ছে যে যেখানে আমার রাষ্ট্র নিরাপত্তার কথাটা আমাকে মাথায় রাখতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম মানুষের ব্যক্তি স্বাধীনতাটাকেও আমাকে মাথায় রাখতে হবে। দুইটার মধ্যে যদি আমি একটা কম্প্রোমাইজ করতে চাই, তাহলে আমি মানে একদম ডিনাই না করে দুটাকেই আমি একটা ব্যালেন্স স্ট্রাইক করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে যে সাজেশনটা বারবার এসছে উচ্চ আদালত থেকে, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই নিরাপত্তার স্বার্থে মানুষের ব্যক্তি স্বাধীনতার থেকে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই মাত্রা ভঙ্গ করে নয়। কারণ মাত্রাটা আপনি কিভাবে মেনটেন করবেন, কারণ সরকারকে যদি আপনি কোনো ক্ষমতা দেন সেটা সবসময় অ্যাবিউজ হওয়ার কিংবা অপব্যবহার হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই অপব্যবহার রোধ করার জন্যই কিন্তু আমাদের আইনেও বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কখন আপনার ট্যাপিংটা লফুল হবে, যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত আকারে নির্দেশ দিবেন যে অমুক ব্যক্তির ট্যাপিং করাটা আমি মনে করি রাষ্ট্র নিরাপত্তার জন্য জরুরি। মানে আমরা মানে যেটা বলি যে এনকাউন্টারে গিয়ে আপনি কখন মানে অস্ত্র প্রয়োগ করবেন, বুলেট কখন মানে থ্রো করবেন,
নিজের জীবনের নিরাপত্তা হুমকি হওয়ার কারণে আপনি ব্লাড থ্রো করবেন, আপনি আইনগত অস্ত্র ব্যবহারেরও তো একটা মানে প্রোটেকশন আছে, যে আপনি ইচ্ছা করলে আপনার আইন দ্বারা প্রাপ্ত অস্ত্র তো আমার বিরুদ্ধে যখন তখন আপনি ব্যবহার করতে পারেন না। সেজন্য আমি স্পেশালি যে জানতে চাইবো যে যারা এটা চর্চা করবে তারা নিরাপত্তার দায়িত্বে যারা, তারা কখনো বাড়াবাড়ি করে ফেলবে কিনা? হ্যাঁ, যথেষ্ট সম্ভাবনা আছে, বিশেষ করে আমাদের মতো স্বল্পোন্নত দেশে যেখানে যাদেরকে এই ক্ষমতাগুলো দেওয়া হয় তারা নিজেরাও যদি প্রশিক্ষিত না হয়, নিজেরা যদি তাদের দায়িত্ব এবং এই যে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা করে তোলার যেসব নিয়ামক সেগুলোর উপরে তারা যদি দায়িত্বশীল না হয় তাহলে কিন্তু অপপ্রয়োগের অনেক সম্ভাবনা আছে। এবং এইসব ক্ষেত্রেই মানুষও যেটা আমরা ভয় করি যে ওভারস্টেপ হয়ে যেতে পারে। তো আমি আশা করব যে বাংলাদেশে যেহেতু আমরা কন্টিনিউয়াসলি রিভিউ করছি, বলেন 2001, 2006, এখন 2016-তে সংশোধন হয়েছিল, সংশোধন ওকে 2016-তে আরো হচ্ছে, মানে এই জিনিসগুলোকে আমাদের পাবলিক ডোমেইনে রাখতে হবে। যে আমরা চাই সমস্ত আমাদের সব জানলা খোলা হোক, আমাদের সমস্ত দরজা খোলা থাকবে, তথ্যের আদান প্রদানে আমাদের অ্যাক্সেস থাকবে, কিন্তু সেটা মানে কখনো কারো বিরুদ্ধে যেন অপপ্রয়োগ না হয়, কাউকে যেন ভিক্টিমাইজ করা না হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য আমরা এইসব আইন কানুন ব্যবহার না করি। কিন্তু সত্যিকারের যারা সমাজের শত্রু, যারা সমাজে ক্ষতি করতে চায়, যারা আমাদের দেশের নিরাপত্তার প্রতি হুমকি, তাদেরকে আবার আমরা যেন সত্যিকার অর্থে দমন করি। কিন্তু দুঃখজনকভাবে এটা অনেক ক্ষেত্রেই এটা হয় না। আমরা যারা রেগুলেটরি অথরিটি থাকেন তারা তাদের ব্যক্তিগত স্বার্থকে যদি বড় করে দেখেন তাহলে অংশের স্বার্থ তারা দেখেন, তাহলে সেটা আইনের অপপ্রয়োগে আমি বলবো। সেই অপপ্রয়োগ রোধে কি ব্যবস্থা থাকে আইনে? তো অনেক সময় দেখি না। না, একটা তো আইনে যে কনসার্নটা ব্যক্ত করলেন যে ব্যবহার করবেন তিনি অপপ্রয়োগ করে ফেলেন অন্য কোনো স্বার্থে, কারো স্বার্থে, ব্যক্তি স্বার্থে। ওইটাই দেখেন যে আইনটা যখন অ্যামেন্ডমেন্ট করা হয় তখন এই কনসেপ্ট থেকে অ্যামেন্ডমেন্টটা করার সময় এমন একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিকে এই মানে আপনার ক্ষমতাটা দেয়া হয়েছে যে শুধুমাত্র আপনি বললেই আপনার টেলিফোন ট্যাপিংটা বৈধ হবে। তো এখন মানে এনিওয়ান লেস দেন দি মিনিস্টার হিমসেলফ যদি বলেন যে আপনি অমুককে ট্যাপ করেন, ওই ট্যাপিংটা অবৈধ হবে। মানে আমার ফোনটা ট্যাপ করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে এটার ব্যাপারে কনসার্ন থাকতে হবে এবং তার একটা প্রায় অনুমতি লাগবে, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যে কেউ এটা করতে পারবে না। এখন যে জিনিসটা হয়েছে এটা আমরা ইয়াতেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি, আইনে তো খুব সুন্দর সুন্দর কথাগুলো লেখা আছে। তো আইনে যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কখন এই ডিসক্রিপশনটা, এই অনুমতিটা প্রদান করবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজটা করেছেন, ওনাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, বাস্তবে যেটা দেখা যায় উনি ব্ল্যাঙ্কেট একটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন যে তোমরা যাকে যাকে মনে করো যে সে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত আছে তাকে ইন্টারসেপশন করার জন্য অনুমতি দিয়ে দিলাম। মানে প্রায় এরকম ব্ল্যাঙ্কেট, মানে আমি রাষ্ট্র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ করছি কিনা, কাজ করছি কিনা, এইটা জাজ করার ক্ষমতা এমন একজনকে দিয়ে দিলেন উনি ওইটার মাধ্যমে, যার এই ব্যাপারে পরিপূর্ণ অথরিটি তো নাই, কিংবা সে বিচার বিশ্লেষণ করতে পারবে না, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ থাকে। মানে যেটা করেছে পরবর্তীতে সেটা হচ্ছে যে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করার পরে আপনার এটার আন্ডারে একটা গাইডলাইন ইস্যু করেছে বিটিআরসি। সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা মোবাইল কোম্পানিকে কোটি কোটি টাকা খরচ করে লফুল ইন্টারসেপশন ফ্যাসিলিটেট করার জন্য একটা আলাদা সফটওয়্যার কিনতে হয়েছে এবং প্রত্যেকটা মোবাইল কোম্পানির হেড অফিসে লফুল ইন্টারসেপশনের লোকজনদেরকে বসার ব্যবস্থা, মনিটরিং এর ব্যবস্থার জন্য আলাদা একটা অফিস। আমি স্পেশালি আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছি, কিছু জানতে চাচ্ছি। আমি বলছি যে আমি জানি না যে আইনে কি ডেডিকেশন দেওয়া ছিল কিনা। উনি একবার বললেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর নিজের সিগনেচারে এটা হবে। ওইসব এই ধরনের যদি আইন থাকে তাহলে তো উনি ডেলিগেট করতে পারেন না। না, উনি ডেলিগেট করেন নাই তো, উনি আগে থাকতে প্রায় অনুমতি দিয়ে দিয়েছেন। এটা আমাদের জানা নাই। এটা আমরা এই বিষয়টা একটু শুনবো যে কার ফোন ট্র্যাপ করা যাবে, এটার একটা হোম মিনিস্টারের লেভেলের একটা প্রায় পারমিশন যদি দিয়ে রাখেন তাহলে তো একটু এটা মিসইউজ হতে পারে। যে এটা মিসইউজ হতে পারে এবং আমি বলবো যে মিসইউজ যে কখনোই হয় না, কোথাও হয়নি তা না। বাংলাদেশে হয়েছে এরকম, অনেকে অভিযোগও করেছেন।
এবং আমরা তো মাঝে মাঝে এটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো এখন এটা লিকড হয়েছে এবং ওই লিকগুলা আমার যেটা মানে আমার প্রযুক্তিগতভাবে আমার যতটুকু ধারণা আছে সেটা হচ্ছে ওই লফুল ইন্টারসেপশন যারা করেন তাদের পক্ষে ছাড়া অন্য কারো পক্ষে এই ধরনের সম্ভব না। সেটা তো আমরা সেটার জন্য তো কথা হচ্ছিল যে যাদের হাতে এই রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা থাকে, তাদেরকে কিভাবে আমরা এই বিষয়ে সচেতন করতে পারি যে তুমি এক তো হচ্ছে যে ভায়োলেশন হলে তাদের সত্যিকার অর্থে তারা যদি ভায়োলেট করে থাকে সে যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউই নয়, সুতরাং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া যায়। এবং যদি ধরেন কেউ মনে করে সে ভিকটিম হয়েছে, যেমন উনি বললেন যে কিছু কিছু লিকড হয়ে গেছে, সেটা ইউটিউবে এসে গেছে, then that party should take the government to the task যে আমি কারণ বিটিআরসি যে গভর্নমেন্ট অর্গানাইজেশন, সুতরাং সে আমি জানি না মানে বিটিআরসি করে না, মানে যে করুক, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে বা যে করুক, তার বিরুদ্ধে আমরা যেতে পারি। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের কেউ স্টেপ নিয়েছে। তো সব থেকে বড় জিনিস যেটা যে ওই যে বললাম যে ফাইন ব্যালেন্স। এখন দেখুন যে শুধুমাত্র আমি ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রে নয় বা রাজনৈতিক, আমাদের যদি ইয়েতে দেখি, আমি আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্কের ক্ষেত্রে এই যে উইকিলিক্স কি অবস্থা হলো, মানে যে লিক করেছে সে বলছে, সে তার দলেও যেরকম সমর্থন আছে তারা বলছে ইয়েস, এই তার কাছে এটা থাকলে এটা আমরা প্রকাশ পেয়েছে সারা পৃথিবীতে। কিন্তু দেখেন মেজর সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন হোক বা রাশিয়া হোক বা ইভেন বিটুইন ফ্রেন্ডস, জার্মানি, ইউকে, ইউনাইটেড স্টেটস, ইউকের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট এম্বারাসিং সিচুয়েশন। আমরা অনেক কিছু প্রাইভেটলি বলি যেটা আমরা বলতে চাই না, পাবলিকলি বলা উচিত, এগুলো প্রকাশ হয়ে পড়েছে। এগুলো ইন্টারন্যাশনাল মার্কেলের মোবাইল ফোন ট্যাপ করছে সিআইএ। সো ইউ সি, তো এখন আপনার হোটেল রুমে, এগুলো তো অনেক আগে থেকেই ছিল, হোটেল রুমে বাগিং ডিভাইস আছে, কিন্তু এগুলো প্রকাশ পেয়ে গেলে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে বিরাট হতে পারে। এবং আমি যদি ডিফেন্সের কথা ধরি, আজকালকার নিরাপত্তা যে আমাদের সমস্ত, যতই আমরা টেকনোলজি নির্ভর হচ্ছি, একদিকে কিন্তু আমাদের ভালনারেবিলিটিটা, আমাদের বিপদও বাড়ছে। তো এখন যদি এই যে কিছুদিন আগে বেশ কয়েকবার হয়েছে, ইভেন পেন্টাগনের আপনার ওয়েবসাইট হ্যাক হয়েছে, ভেরিয়াস সিক্রেটস লিক আউট হয়ে গেছে। এখন আমাদের এই ব্যাপারে আমাদের মনে হয় আমাদের সামরিক বাহিনী হোক, অন্যান্য নিরাপত্তা বাহিনী, তাদেরও অনেক বেশি সচেতন হতে হবে যে তাদের যে টেকনোলজিগুলোকে যথেষ্ট সিকিউর করে, যাতে বাইরে থেকে এগুলো কেউ হ্যাকিং না করতে পারে বা এগুলোর ভিতরে ঢুকতে না পারে। নতুন যে আইনটা হচ্ছে ওইটার বিষয়বস্তু আসলে ওইটাই, যে এই যে আপনার সাইবার নিরাপত্তা আইনের কথা যেটা বলা হচ্ছে, ওইখানে আপনার যে পার্সপেক্টিভ থেকে এই আইনটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম ভাইরাস অ্যাটাক করা থেকে, ভাইরাস অ্যাটাক এখন যদি কেউ করে সেটা বর্তমান আইনে কোনো অপরাধের মধ্যে আপনি ফেলতে পারবেন। সাইবার ওয়্যার যেটা বলি অনেক সময়, যে এক পক্ষ আরেক পক্ষের ওয়েবসাইট হ্যাক করা বা অনলাইনে কোনো কিছু করা, জি, ওইটাই বর্তমানে প্রচলিত আইনে কোথাও অপরাধ হিসেবে গণ্য হয় নাই। তো নতুন যে আইনটা হচ্ছে সেটাতে এই ধরনের কর্মকাণ্ডকে একটা অপরাধ করা, যে আপনার ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া কিংবা কাউকে আইডেন্টিটি থেফট করা এবং কারো অজান্তে ছবি তুলে সেটা আবার প্রকাশ করা। হ্যাঁ, ড্রাফট যে আইনটা আছে সেখান থেকে কয়েক জায়গায় কিছু আপনার কনসেপচুয়াল ভুল আছে, আমি মনে করি সেটা হয়তো আলোচনার মাধ্যমে আমি একটু তানজিম আপনার কাছে জানতে চাই যে যখন একটা আইন করে, সরকারের তো নির্বাহী ইচ্ছার মানে প্রকাশ থাকে আইনে, এবং অনেক সময় সরকার যেটা মানে অভাব অনুভূত করে কোনো কিছু নাই আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, তখন আইন তৈরি হয়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আইন তৈরি হওয়ার সময় আমরা জানি যে ক্যাবিনেটে আইন ভেটিং হয়, ল মিনিস্ট্রি দেখে দেয়, ক্যাবিনেট ডিভিশনে যায়, তারপরে সংসদে যায়, সংসদের কমিটিতে যায়, কমিটির সেকেন্ড স্ক্রুটিনি করে, সেটি পার্লামেন্টে আসে, এইটা তখন থেকে হয়। কিন্তু আমরা যখন একদম প্রাথমিক পর্যায়ে যখন আইন তৈরির চিন্তা ভাবনা সরকার থাকে, তখন এটা পাবলিক ডোমেইনে এবং পাবলিক মতামত নেওয়ার ব্যাপারে একজন আইনবিদ হিসেবে আপনার কি মতামত? না, এখন একটা সময় আমরা যেটা খুব চাই যে আইনটা হওয়ার পরে সমালোচনা না করে যদি আগেই পাবলিক ডোমেইনে দেয়, তাহলে কথাবার্তাগুলো আগে হতে পারে, সরকারের সেটা সুবিধা হয়। আগের শুনেন, আপনার প্রতি বছর পার্লামেন্ট আপনার 100 থেকে 150টা আইন পাস হয়।
তো এখন আপনার সবগুলা আইনের ক্ষেত্রে সবার পরামর্শ নিতে হবে, নট নেসেসারিলি। এখন ধরেন আপনার বায়োডাইভার্সিটি নিয়ে একটা নতুন আইন হয়েছে, ওটা বায়োডাইভার্সিটি নিয়ে যারা কাজ করে তাদের সাথে কনসাল্ট হয়। এই সরকারের যেটা একটা ভালো দিক আমি বলবো সেটা হচ্ছে, আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হচ্ছে, প্রত্যেকটা আইন যখন তৈরি করা হচ্ছে ড্রাফট আকারে এটা প্রথমে সার্কুলেট করে দেওয়া হয়, তাদের প্রত্যেকেরই কমেন্ট চাওয়া হয়। এটা আগে কিন্তু করা হতো না। এই সরকার আসার পর থেকে প্রত্যেকটা, আমি এই সরকারের আমলে অনেকগুলো আইনের সাথে জড়িত ছিলাম, ড্রাফটিং এ জড়িত ছিলাম। যেমন ধরেন আপনার RTI, রাইট টু ইনফরমেশন, তো আমরা অনেক কাজ করেছি, মানে বিফোর মানে পাস দা ল। এক্স্যাক্টলি। তো সবার সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে আইনটা তৈরি করা হয়েছে। ইভেন যদি দেখেন আপনার, আমি বর্তমানে এখন কোম্পানি আইন নিয়ে কাজ করছি। কোম্পানি আইনটা যখন আমরা করি তখন কিন্তু জেলায় জেলায় গিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করে স্টেক হোল্ডারদেরকে ডেকে তাদের মতামত নিয়ে তখন একটা আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। একইভাবে এখন এই সাইবার নিরাপত্তা আইনের যেই ড্রাফটটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু আপনার ICT মিনিস্ট্রির ওয়েবসাইটে দেয়া আছে, এবং একটা সময় নির্দিষ্ট করে দেয়া ছিল, এটা গত বছরের অক্টোবর পর্যন্ত, যে আপনার এই আইনের বিষয়ে যদি আপনার কোনো কমেন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা ওখানে ওদেরকে জানানোর জন্য, মানে কনসালটেটিভ প্রক্রিয়াটা আছে। হ্যাঁ, কিন্তু কনসালটেটিভ প্রক্রিয়াটা বর্তমানে চালু হয়েছে, কিন্তু সেটা অনেকটা আপনার স্ব-উদ্যোগে হয়েছে। কিন্তু আপনি যদি ইংল্যান্ডের আইন তৈরির প্রক্রিয়াটা দেখেন, ওরা প্রথমে একটা আপনার হোয়াইট পেপার তৈরি করবে। হোয়াইট পেপারে বর্তমান আইনের রিকোয়ারমেন্টটা কেন, মানে নতুন আইনের যৌক্তিকতাটা কি সেটা দেখানোর চেষ্টা করে, এবং আইনের স্ট্রাকচারটা কি হয় সেটা আপনার এটা করে সার্কুলেট করে প্রত্যেকের কাছ থেকে, স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে মতামত চাওয়া হয়। ওইটার উপর ভিত্তিতে মতামতটা পাওয়ার পরে একটা গ্রিন পেপার তৈরি করে। গ্রিন পেপারটা হচ্ছে যে খসড়া আইন, সেটা আপনি সবার মতামত নেওয়ার পরে ভেটিং করে তারপরে সেটা ক্যাবিনেটে পাঠানো হয়। তো আমাদের এটা ইনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্ক বর্তমানে নেই। আমাদের যদি একটা আইন কমিশন আছে, কিন্তু আইন কমিশন যেসব আইনি রিকমেন্ডেশন পাঠায় এগুলো কেউ পাত্তাপত্য দেয় না, এবং তাদের মতামতও সেই সব আইনের ক্ষেত্রে নেওয়া হয় না। আমি মনে করি আইন কমিশনকে কাজে লাগাইতে হলে এইটা খুবই ভালো একটা প্রক্রিয়া হতে পারে, যে নতুন আইন তৈরি করলে তাদেরকে দিয়ে গ্রিন পেপার, হোয়াইট পেপার তৈরি করা, এবং কনসালটেশনের প্রক্রিয়া, তাদের মতামত নিয়ে, এবং তাদেরকে দায়িত্বটা দিয়ে আপনারা মতামতগুলা কালেকশনের ব্যবস্থা করেন। তাহলে আপনার আইন কমিশনটাও একটু অ্যাক্টিভ হলো, আবার আইন প্রক্রিয়াতে মানুষের সম্পৃক্ততা। আমি এই জন্য বলছি যে, কারণ আপনি জানেন যে ICT অ্যাক্টের 57 ধারা, আপনি যেটা বলেন যে শুরু হলো মানে ব্যাংকিং এর সিকিউরিটি, জি, সিগনেচার সিকিউরিটির ব্যাপার নিয়ে, যে ব্যাংকিং প্রক্রিয়াটা যেন সিকিউর থাকে। কিন্তু আমরা মূলত সমালোচনা করলাম কিন্তু 57 ধারা নিয়ে, যেটা মানুষ যেখানে এফেক্টেড হবে সেটা নিয়েই তো তার ডিজিটাল নিরাপত্তার নামে, আপনি সাইবার নিরাপত্তার নামে যদি আমার মত প্রকাশ বা আমার ব্যক্তি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়, তা আমার কনসার্ন তো বেশি না। আমি এখানে একটু বলে রাখি, এখানে 10 থেকে নতুন যে আইনটা প্রপোজ করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে সাইবার নিরাপত্তা আইনের, এটা সেকশন 10 থেকে 19 পর্যন্ত আপনার অপরাধের বর্ণনা করা হয়েছে। যে অপরাধগুলোর কথা বর্ণনা করা হয়েছে ওইখানে কিন্তু বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কোনো বিধান নাই, কারণ ওটা 57 এ যদি কভার করা আছে, সেজন্য যদি 57 বাতিল হয় তাহলে এই চ্যাপ্টারে আপনার এই 57 এর মতোই কোন একটা ধারা হয়তো যোগ হইতে পারে। আমাদের যেটা দাবি সরকারের কাছে সেটা হচ্ছে 57 যদি আপনি বাদ দেন, তাহলে সাইবার নিরাপত্তা আইনের মধ্যে 57 এর মতো করে কোনো কিছু কাইন্ডলি ওখানে আর কি, যে মানুষ ভাবছে যে হয়তো সরকার এই যে এখন একটা ব্লগ স্পেস এবং একটা বিরাট অনেক লোক লিখছে সেখানে নানান বিষয়, সেটা শিক্ষা, সংস্কৃতি, কালচার, সমাজ, ধর্ম, আর্কিটেকচার, অ্যানথ্রোপোলজি সবকিছু নিয়ে লেখা হচ্ছে, এবং মানুষ সেখানে একটা স্বাধীন মত প্রকাশ করছে, কেউ সমর্থন করছে, তার বিপক্ষে আসছে। তো এগুলো মানুষ ভাবছে যে এটা একটা নতুন এরিয়া যেখানে অনেক বেশি মানুষ ফ্রি হতে পারে। তো এবং সেখানে অনেকে অ্যানোনিমাস, তাদের নিজের নাম ব্যবহার করছে না, করছে না। তো এগুলো ক্ষেত্রে যদি রেস্ট্রিকশন আসে এবং এগুলো তাহলে হয়তো আমাদের যে একটা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে একটা বহির্বিশ্বের সঙ্গে মত প্রকাশের যে একটা আদান প্রদান চলছিল, এবং সেখানে হয়তো একটা বাধা আসতে পারে। তো আমি আশা করব সে ধরনের কোনো পদক্ষেপ নেবে না, কারণ উনি যেটা বলেছেন যে
পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি এটাকে পাবলিক, যে কোনো অ্যাকশনটা পাবলিক ডোমেইনে আছে এবং সেটা আইনের আগে যথেষ্ট তার মতামত দেওয়ার সুযোগ। কিন্তু তারপরেও বলবো যে এখন কতজন যে একটা ওয়েবসাইট খুলে পড়ে, আই ডোন্ট নো রিয়েলি। মানে আমি আরো বেশি যদি এগুলো প্রচলিত পন্থা অর্থাৎ সেমিনার, আলোচনা সভা, গোল টেবিল বৈঠক বা আপনাদের এই যে টেলিভিশনে যেরকম আয়োজন করছেন, এগুলো যদি ধরেন একটা আলোচনা হতো অনলি অন দ্যাট এবং প্রত্যেকটা ধারা নিয়ে যদি লোকজন আলাপ আলোচনা করতো তাহলে লোকে জানতো অনেক বেশি। টেলিভিশন আইনের ধারা আলোচনা করার জন্য কেউ টেলিভিশন দেখে না। না না না, আমি মতামত ওপিনিয়ন বিল্ডিং এর জন্য না, আপনি কমার্শিয়ালি ইট মে নট বি সাকসেসফুল, বাট আগে থেকে যদি অ্যানাউন্স করা থাকে যে আজকে আমরা এই জিনিসটা নিয়েই আমাদের এটা জিনিসটা হতে যাচ্ছে, এইভাবে হবে। বিবিসি যেরকম বিবিসি যে আলোচনাটা করে গণমাধ্যমটাকে কাজে লাগানো। তানজিব, আপনি নিশ্চয়ই আপনি বলছেন যে আপনার যখন তথ্য অধিকার আইন নিয়ে কিন্তু আমরা অনেকটা করেছি, সেটা কি এই জন্য যে সাংবাদিকরা হয়তো যুক্ত ছিল জন্য আমরা অনেক বেশি আলোচনা সেটা নিয়ে হয়েছে? না, সেরকম ডিজিটাল নিরাপত্তা তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? সেটা নিয়ে তো আরো একটু আলোচনা হওয়া উচিত। অবশ্যই আমি মনে করি যে এই সাইবার নিরাপত্তা আইন যে আইনটা হতে যাচ্ছে এটা একটা ফার রিচিং ইম্প্যাক্ট হবে। কারণ আপনি এখন নগরে বলেন শিক্ষিত সমাজের মধ্যে এমন লোক পাবেন না যার মোবাইল আছে কিন্তু তার ইন্টারনেট কানেকশন নাই, এবং তার যদি মোবাইল থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সে ডেফিনেটলি ডেইলি একবার হইলেও আপনার ফেসবুকে একটা ঘুরে আসে বা কোনো কোনো ওয়েবসাইট সে ভিজিট করে। মানে ইন্টারনেট যখন আছে, সে যখন পয়সা দিয়ে কিনছে 1 GB 2 GB 3 GB সে এটা খরচ করে, কমিউনিকেশনের জন্য করে। তার মানে হচ্ছে যে সে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার এখন নিয়মিতই করছে। তো এবং আপনার তার মানে হচ্ছে যে এই যে আইনটা যেটা হবে তাহলে সে প্রতিনিয়ত তাকে এটা আসলে এফেক্ট করতে পারে। হ্যাঁ, এফেক্ট করতে পারে পটেনশিয়ালি। তো এখন সে যদি সবসময়, আমি একটা কমেন্ট দেওয়ার আগে যদি চিন্তা করি কমেন্ট দেওয়ার জন্য যদি আমি জেলে যাব কিনা, তাহলে কিন্তু আপনি একটা ভীতিকর পরিবেশ তৈরি করছেন। ভীতিকর পরিবেশ কখনোই আপনার মানে স্বাস্থ্যকর না। একটা রাষ্ট্র শাসন ব্যবস্থা কোনো ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য তার কল্যাণকর কোনো কাজ হতে পারে না। আমরা সেটাই বলছিলাম যে সেই আশঙ্কা থেকে এই আলোচনাটা যে তেমন হবে কিনা বা তেমনটা না হয় কি করা দরকার। আমি তো আশা করতে চাই সেরকম কখনোই হবে না। এবং সেকশন 57 এই ধরনের একটা সংখ্যা মানুষের মধ্যে আসলে তৈরি করেছে দেখে সবাই এটা সমালোচনা। অতীতে আমরা দেখেছি যে ইউটিউব বন্ধ করা বা ফেসবুক বন্ধ করা, এবং এই যে এখনো পাকিস্তানে কিন্তু ইউটিউব বন্ধ। এগুলো কিন্তু সমাজের এবং নিজেদের সমাজের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে আমাদের একটা ভালো ইমপ্রেশন দেয় না। আমরা অবশ্যই আশা করব যে এমন আইন তো আমরা অবশ্যই চাই, এবং রাষ্ট্র নিরাপত্তা, রাষ্ট্রের নাগরিকদের সবার নিরাপত্তা বিধান যে রাষ্ট্রের এবং সরকার প্রশাসনের দায়িত্ব, তারা সেটা করবে, কিন্তু তার নামে মানুষের মত প্রকাশের ব্যাপারে যেন সেটা কোনো হস্তক্ষেপের শিকার না হই আমরা। এবং 57 ধারা যখন আলোচনা হচ্ছিল এবং বাতিলের আলোচনা হচ্ছে, আমরা নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাই। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে শোনার জন্য। আমরা আশা করি যে 57 ধারা অচিরেই বাতিল হবে এবং মানুষের মত প্রকাশের অধিকার সেটি আরও সমুন্নত হবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে জানিয়ে দিতে চাই, অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে www.ntvbg.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গেই।